নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। গত কয়েকদিন ধরে আমি বলে আসছি আমার এই চ্যানেলে যে বাংলাদেশে খুবই দ্রুত একটা ওলট পালট ঘটতে চলেছে। সেই ওলট পালটের কথাটা উঠেছিল ওই 11ই মার্চ রাত্রে, 10-11 মার্চের রাত্রে, মধ্যরাতে আমাদের সমন্বয়ক এবং ওই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এই পার্টির অন্যতম নেতা, দক্ষিণাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সেই আমাদের হাসনাত আবদুল্লাহ, তিনি একটি ফেসবুক পোস্ট দেন এবং সেই পোস্টের পরে উদ্ভূত পরিস্থিতি, বাংলাদেশে সেনাবাহিনীর ওপরে তার যে আক্রমণ, সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী প্রচণ্ড ক্ষেপে উঠেছিল। এবং আমি 22 তারিখে বলেছিলাম পোস্ট দিয়ে রাত্রে যে আগামীকাল 23শে মার্চ একটা সেনাবাহিনী কি বাংলাদেশের ক্ষমতা নিতে যাচ্ছে। আমি এই বিষয় নিয়ে বলেছিলাম। 23শে মার্চ গতকাল যখন চলে গেল, যখন সেনাবাহিনী ক্ষমতা নিল না, তখন অনেকেই আমার চ্যানেলের কমেন্ট সেকশানে এসে আমাকে নিয়ে মজা করেছেন এবং বলেছেন যে কই দাদা, কিছু তো হলো না। কেউ আবার বলছে আপনি আপনার মতো থাকুন, তো বাংলাদেশ নিয়ে মাথা ঘামাতে হইব না, এইরকম কথা। এবং আরও অনেক বাজে কথা বলেছেন, অনেক বাজে কথা, এমন কিছু কথা যেগুলো আমাকে ডিলিট করে দিতে বাধ্য হয়েছি এবং তাদেরকে আমার এখানে হাইড করতে, তাদেরকে লুকিয়ে দিতে, যাতে তাদের কিছু দৃশ্যমান না হয় কমেন্ট সেকশানে তাদের দেয়া কমেন্ট, সেই ব্যবস্থা নিতে হয়েছে। কাল 23শে তারিখ, কিন্তু আমি কালকেও এবং আজ সকালেও বলেছি যে সেনাবাহিনীর ভেতরের খবর বাইরে চলে গেছে, সেনাবাহিনী কিভাবে ক্ষুব্ধ, এসব খবর বাইরে প্রকাশ হয়ে গেছে। এবং আজ সকালে আমি একটা পোস্ট দিয়েছি, সেখানে বলেছি হাসনাত আবদুল্লাহকে, তাকে কোরবানির ষাঁড় করে, অর্থাৎ তাকে ফেলে দিয়ে, তাকে ডিলিট করে দিয়ে বাকিরা বাঁচতে চাইছে, দৃশ্যমান থাকতে চাইছেন। আমি এইটা বলেছিলাম। এক্ষুনি আমি একটি খবর পেয়েছি, সেই খবরের কথা আমি পরে আসছি। কি খবর পেয়েছি, এই মুহূর্তে কি খবর পেয়েছি আপনাদের কাছে পরে আসছি। তার আগে বলি, গতকাল রাত্রে, সন্ধ্যের পর রাত্রেকাল কি ঘটনা ঘটেছে তার একটি ধারাভাষ্য আমি আপনাদের সামনে দিচ্ছি এখন। আগে সেই ধারাভাষ্যটি শুনুন, তারপরে আমি পরবর্তী প্রসঙ্গগুলোতে একটু একটু করে একে একে চলে আসব। আগে শুনুন কাল রাত্রের এক ধারাভাষ্য, বাংলাদেশের কি পরিস্থিতি তখন কাল রাত্রে। প্রিয় বন্ধুগণ, একটি জরুরি আপডেট আপনাদেরকে দেবার জন্য আমি এই ভিডিওটি করছি। আপনারা জানেন অনেকে হয়তোবা, সেটি হচ্ছে যে এই যে দিনটি চলে গেল 23 মার্চ, এই 23 মার্চ 2025 বাংলাদেশের সময় দুপুর 12:50 থেকে 3:05 পর্যন্ত ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় 5 জন লেফটেন্যান্ট জেনারেল, আমি আবার বলছি, সভায় 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং বেশ কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং, মানে যাকে আমরা বলি জিওসি, উপস্থিত ছিলেন ফিজিক্যালি। আর যে সমস্ত জিওসি উপস্থিত থাকতে পারেননি ফিজিক্যালি, তারা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। এই সঙ্গে এই সভায় আরো যারা ছিলেন তারা হচ্ছে সেনা দপ্তরের সকল পরিচালক, ব্রিগেড কমান্ডার এবং ঢাকার বাইরে থেকে আগত 7ম, 9ম, 55তম এবং 66তম পদাতিক ডিভিশনের জিওসিরা সশরীরে উপস্থিত ছিলেন। সেনাবাহিনী প্রধান সকলের সাথে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহ, তার যে রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি এবং এবি পার্টি, এই 3টি নাম ধরে যে অভিযোগ করা হয়েছে সেনাবাহিনীর সম্পর্কে, যে আলোচনা, সে বিষয়ে বিস্তারিত
এখানে আজকের এই সভায় আলোচনা হয়েছে। সভায় এই ধরনের প্রচারণা প্রতিহত করা এবং এই অভিযোগের জবাবে সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়েও আলোচনা হয়েছে। আপনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছে। আমি আবার বলছি যে জাতীয় সংসদ নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছে উপস্থিত সেনা সদস্যদের মাঝ থেকে। এই তাদের মতামতটা কি ছিল সেটা আজকে প্রকাশ করা হয়নি। বৈঠকটি এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয়েছে যে 24 মার্চ 2025 অর্থাৎ আগামীকাল বা আজকে যেটা দিন শুরু হলো রাত 12টার পর থেকে, আজ 24 মার্চ 2025 সালের সকাল 10:30 সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমি রিপিট করছি, আজ 24 মার্চ 2025 সকাল 10:30 সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। গতকাল রাত্রে এই সেনাবাহিনীর প্রসঙ্গে সেনাবাহিনী কি করতে চলেছে এবং মোটামুটি সিদ্ধান্ত যে তারা নিয়ে ফেলেছে সে খবরটা আপনাদেরকে জানালাম। এবার বলি যে কালকেই সেনাবাহিনী তখনও কিন্তু কোনো ফর্মালি কোনো রকম ঘোষণা করেনি, যদিও সিদ্ধান্ত যেটা নেয়ার সেটা তারা নিয়েছে। এবার চলে আসুন যে সেনাবাহিনী গতকাল তারা একটি তাদের সেনা সদর থেকে এজির শাখা থেকে পিএস পরিদপ্তর সেখান থেকে তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। একটি বিজ্ঞপ্তি না, এটা হচ্ছে তাদের একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেই এখানে তার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে, একটু তার ছবিটা আপনারা আমাদের যে এখানে এর মধ্যেও আপনারা দেখতে পাবেন, আমাদের স্ক্রিনে দেখতে পাবেন পুরো ছবিটাই দেখুন একবার। এখানে কি বলা হয়েছে পড়াটা সম্ভব নয় বলেই সেখানে আমি বলে দিচ্ছি কি লেখা হয়েছে। এখানে চিঠির তারিখ হচ্ছে 23 মার্চ 2025। মার্চ 2025 এবং বাকি সমস্ত এই বিজ্ঞপ্তির অংশটা সেগুলো আগে টাইপ করা আছে, শুধু হাতে লেখা হয়েছে 23 মার্চ। এই তারিখটি 23 তারিখটি হাতে লেখা হয়েছে। এখানে কি বলা হচ্ছে যাদের উদ্দেশ্যে এখানে লেখা হচ্ছে, তার মানে চিঠিটা তৈরি আগে থেকেই হয়ে রয়েছে, শুধু তারিখটি হাতে 23 মার্চ সেটা লিখে দেওয়া হয়েছে। আমি বলেছিলাম না 23 মার্চেই নিয়ে নেবে ক্ষমতা সেনাবাহিনী। দেখুন আমার কথা কতটা সত্যি, কতটা আমি জেনে তারপরে আপনাদের কাছে খবর নিয়ে আসি, এটা তার প্রমাণ। এখানে লেখা হচ্ছে, সম্মানিত সেনাবাহিনীর প্রধান কর্তৃক অফিসার্স অ্যাড্রেস প্রসঙ্গে সেনা সদর এজির শাখা থেকে দেয়া হচ্ছে চিঠিটা। আগামী 24 মার্চ 2025 সোমবার তারিখে সম্মানিত সেনাবাহিনী প্রধান কর্তৃক অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হবে। সদর দপ্তর লজিস্টিক্স এরিয়া উক্ত অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব, ব্যবস্থাপনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। অফিসার্স অ্যাড্রেসে সামরিক রীতিনীতির ব্যাপারে বরাত ক ও খ অনুসরণ করা হবে। ওপরে লেখা আছে একটা স্থান, ঢাকাস্থ ইউনিট প্রতিষ্ঠান সংস্থার জন্য অফিসার্স অ্যাড্রেস সেনা প্রাঙ্গণ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। অন্যান্য ইনফরমেশন ও মিশন এলাকার অফিসারগণ বিটিসির মাধ্যমে সংযুক্ত থাকবেন। তারিখ ও সময় আগামী 24 মার্চ 2025 তারিখে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেসের বিভিন্ন ইভেন্ট ও সময়সূচি নিম্নরূপ। আসন গ্রহণ করতে হবে 10:15 সকাল। অফিসার্স অ্যাড্রেস 10:30টায়।
পোশাক কমব্যাট ইউনিফর্ম ক্যাপ সহ উপস্থিতি সেনাবাহিনী প্রধানের অফিসার্স অ্যাড্রেসে বাংলাদেশ সেনাবাহিনীর সকল উইদিন ব্র্যাকেট কর্তব্য ব্যতীত অফিসার উপস্থিত থাকবেন। ঢাকা ও মিরপুর ঢাকা এলাকার কর্মরত সকল অফিসার প্রেষণে নিয়োজিত এবং ছাত্র অফিসার সহ অংশগ্রহণ করবেন। 2 স্টেশন সদর দপ্তর ঢাকা প্রেষণে নিয়োজিত অফিসারগণের কোটা বরাদ্দ এবং অংশগ্রহণ নিশ্চিত করবে। 3 মিরপুর এনডিসি ডিএসসিএসসি এমআইএসটি বিইউপি সহ এলাকার কর্মরত সকল অফিসার প্রেষণে নিয়োজিত এবং ছাত্র অফিসার সহ অংশগ্রহণ করবেন। অন্যান্য সকল এরিয়া সর্বোচ্চ সংখ্যক অফিসার ভিটিসির মাধ্যমে অংশগ্রহণ করবেন। মিশন এলাকার কর্তব্যে নিয়োজিত ব্যক্তিবর্গ ভিটিসির মাধ্যমে অফিসার্স অ্যাড্রেসে অংশগ্রহণ করবেন। সেনা সদর জিএস শাখা ও পরিদপ্তর মিশন এলাকায় নিয়োজিত অফিসারগণের অংশগ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। আজ সকালে এই ব্যাপারে সমস্ত সে মিটিং হয়ে গেছে। আমাদের কাছে যা খবর সে মিটিং ইতিমধ্যেই শেষ এবং ঢাকার যে কোনো মুহূর্তে ফরম্যালি আসলে সমস্ত জায়গায় সৈন্য তাদের দখল নিয়ে নিয়েছে সেনা, কিন্তু কী জন্য এইবার আলোচনা একটু করার প্রয়োজন। সেটা হচ্ছে সেনা তো 5ই আগস্টে ক্ষমতা নিজেরা নেয়নি, 8ই আগস্টে তারা একটা বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা তুলে দিয়েছে, যেটার জন্য বলা হয়েছিল যে আমরা অন্তর্বর্তী সরকারকে আমরা যেভাবে চিনি সেটা তৈরি হয়েছিল। আজকে এখনও অবধি আমার কাছে খবর আসেনি যে সেনা ফরম্যালি ক্ষমতা হাতে নিয়ে নিয়েছে এবং যে এই ইউনূস সরকারকে তারা বরখাস্ত করে দিয়েছে। এই খবর এখনও আমার কাছে আসেনি। যে মুহূর্তে আসবে আমি আপনাদেরকে সেই খবর দিয়ে দেবো। তবে তারা সেনা সমস্ত বাংলাদেশের সমস্ত ঢাকা শহরে তারা ছড়িয়ে পড়েছে, তারা সব জায়গায় পজিশন নিয়ে নিয়েছে যাতে কোনো রকম বিক্ষোভ বিদ্রোহ ইত্যাদি না হয় তার জন্যে। কিন্তু সেনার প্ল্যানিংয়ের মধ্যে কি আছে? সেনার প্ল্যানিংয়ের মধ্যে কি আছে যে এই মুহূর্তে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে। এই যে সরকার ইউনূসের সরকার চলে যাবে তার বদলে তারা কি কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট করবে, নাকি একটা ন্যাশনাল গভর্নমেন্ট যেটাকে জাতীয় সরকার সমস্ত দলের নিয়ে করবে, নাকি এই মুহূর্তে সেনা তাদের নিজেদের হাতে ক্ষমতাটা নেবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে এক্ষুনি কোনো রকম জাতীয় সরকার বা কেয়ারটেকার সরকার গঠনের পরিকল্পনা এই মুহূর্তে সেনার থাকতে পারে না, কারণ তাতে সমস্যাটা আরও বেড়ে যেতে পারে। তবে যে কোনো মুহূর্তে আমাদের ডক্টর ইউনূসকে আমাদের যে তারিখে 5 আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেনা যেমন দায়িত্ব নিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছিল, সেই দায়িত্বের পেছনে ভারতের কি হাত আছে না আছে সেটা নিয়ে এই মুহূর্তে আমি কোনো কথা বলবো না, বলার দরকার নেই, কারণ আপনারা অনেকেই জানেন সেসব ব্যাপার। কিন্তু সেনা দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে সেদিন ভারতে পাঠিয়ে না দিলে শেখ হাসিনা আসতে পারতেন না এবং তার সেদিন মৃত্যু অবধারিত ছিল। সেখানে স্নাইপার ফোর্স পর্যন্ত ওই গণভবনের ভেতরে ঢুকে গিয়েছিল। আপনারা পরে সেসব খবর জেনেছেন অনেক এবং আগামী দিনগুলোতে আরও বেশি করে জানবেন। এখন তাহলে প্রশ্ন হচ্ছে কি ধরনের সরকার তৈরি হবে? আমার মনে হয় এই মুহূর্তে প্রাথমিকভাবে সরকার যেটা তৈরি হবে সেটা সামরিক বাহিনী তারা নিজেদের হাতে ক্ষমতাটা নিয়ে নেবে এবং যেহেতু আমাদের প্রধান উপদেষ্টার কি গতি হবে? তিনি তো ভারতে আসবেন না, ভারতে আসবার মুখ নেই তার, এবং ভারত তার জন্যে কোনো রকম
ভারতে নিয়ে আসার জন্য কোনো রকম চেষ্টা চরিত্র কিংবা কোনো রকম ব্যবস্থা আগ বাড়িয়ে করতে যাবে না। হ্যাঁ, এটা বলছি, উনি যদি অন্য কোথাও যাওয়ার জায়গা না পান, যদি উনি পালাতে চান, কিন্তু পালাবার দরকার তো ওনার হবে না, কারণ ওনাকে তো মারবার জন্য কেউ আসছে না। ওনাকে যে গণবিদ্রোহ যেটা বলবার কথা হচ্ছিল, যে ষড়যন্ত্র, মানুষকে জড়িয়ে নিয়ে ষড়যন্ত্র হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু এনার বিরুদ্ধে তো কোনো ষড়যন্ত্র হয়নি। এখানে যে ষড়যন্ত্র হচ্ছে সেটা তো ওনার ভেতর থেকেই হচ্ছে, ওনার সরকারের থেকে হচ্ছে। সুতরাং ওনার পালাবার কোনো দরকার এখানে আছে বলে আমি মনে করি না। তাহলে উনি কোথায় থাকবেন? উনি থাকতে পারেন, আমি মনে করি সেইটাই হবে ভালো, যে ওনাকে কোনো রকমভাবে বন্দি করে টরা এটা করবার কোনো প্রশ্ন ওঠে না। ওনাকে যমুনাতেই রেখে দিয়ে সেখানে গৃহবন্দী করে রেখে দেওয়া যেতেই পারে, এবং আমার মনে হয় সেইটাই হবে। কিন্তু তার হাতে আর সরকারি কোনো ক্ষমতা থাকবে না যতক্ষণ না পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে, অর্থাৎ সরকার কিভাবে তৈরি হচ্ছে, সেটা মার্শাল ল জারি হোক দেশে, অথবা আমাদের রাষ্ট্রপতিকে দিয়ে কোনো রকম কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হোক, কিভাবে হবে সেটা যতক্ষণ না ঠিক হবে, আমার মনে হয় সেনাপ্রধান থাকবেন তার সরকারি বাসভবন যমুনাতেই। তিনি গ্রেপ্তার হবেন না, কারণ তার গ্রেপ্তার হওয়াটা কারোর কোনো প্রয়োজনে আসবে না। কিন্তু সরকারের কোনো দায়িত্ব বা ক্ষমতা তার হাতে নেই, তাকে আর প্রধান উপদেষ্টা বলা হবে না। আমরা সমস্ত ঘটনার উপর নজর রেখে দেব, যখন যেরকম ইনফরমেশান পাই তেমন ইনফরমেশান আপনাদেরকে জানাবো। আমরা এটা জানাতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং যেটা আসল খবর হবে সেই খবরটাই আপনাদের সামনে নিয়ে আসব। যেমনভাবে গত এই প্রায় 7-8 মাস ধরে আপনাদের সামনে যুক্ত রয়েছি, যে বাস্তব খবর নিয়ে যে সততার সঙ্গে আপনাদের সাথে যুক্ত রয়েছি, সেভাবেই থাকব। এবার আসি আর একটা শেষ কথা। শেখ হাসিনা তিনি কবে এবং কিভাবে, তিনি কিন্তু মনে রাখবেন আইন অনুযায়ী দেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন এখনও। তাহলে কি তিনি এসে ক্ষমতা নেবেন? নিতেই পারেন, তেমনও হতে পারে। অন্তত ভারত কিন্তু সেই জায়গাতেই যেতে চায়, এটা আপনাদেরকে বলছে। এবং সেনাবাহিনীর মধ্যেও একটা বড় অংশ, তারাও কিন্তু চায় শেখ হাসিনা এসে ক্ষমতা গ্রহণ করুন, এবং অল্প দিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যেই, সম্ভব হলে 3-4 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে তিনি এখানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, নির্বাচন, সেইটা করুন। তাতে তিনি জয়ী হলে তিনি দেশের প্রধানমন্ত্রী থাকবেন, নতুন করে প্রধানমন্ত্রী হবেন, এবং তাতে কারোর কিছু বলারও থাকবে না। অর্থাৎ এক কথায় বলা গেল, আজকে বাংলাদেশের আকাশে যে ঘোর অন্ধকার, যে কালো মেঘের ছায়া বাংলাদেশকে দখল করেছিল, আজ সেই ছায়া দূরীভূত হতে যাচ্ছে, এবং তার শুরু হয়ে গেছে সেই প্রক্রিয়া। এখন ওই যে ভোর হওয়ার আগে একটা সময় থাকে না, একটা সময় থাকে যখন সূর্য ওঠেনি, কিন্তু তার একটা আভা, তার একটা চারদিকে যেন ফর্সা হচ্ছে, যে সেই কাক ভোর বলে না, সেটা নয়, কাক পাখি ডাকার সেই ভোর নয়, সত্যিকারের ভোর হতে যাচ্ছে, উষাকাল। এই উষা লগ্ন চলে আসছে। এরপরে আবার বাংলাদেশ হাসতে শুরু করবে গণতান্ত্রিক পথে। এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।